আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি EHMS এর থার্ড ইয়ারের ম্যাথমেটিকা ক্লাস। আমাদের থার্ড ইয়ারের প্রায় অনেকগুলি মেডিসিনই পড়ানো হয়ে গেছে, আর মাত্র 2-3টে মেডিসিন আছে। তো ইনশাল্লাহ চেষ্টা করবো বাকি মেডিসিন গুলো পড়িয়ে দিতে। আজকে আমার আলোচ্য বিষয়টি হচ্ছে প্লাম্বাম মেটালিকাম। প্রত্যেকটি মেডিসিনেরই নির্দিষ্ট কিছু গুরুত্ব আছে। আমরা যদি প্রত্যেকটি মেডিসিনকে ধরে ধরে পড়তে পারি এবং একটি মেডিসিন থেকে কিভাবে আরেকটি মেডিসিনকে আলাদা করা যায় সেটা যদি জানতে পারি, তাহলে কিন্তু আমাদের ম্যাথমেটিক্যালটা অনেকটাই সহজ হয়ে যায়। প্লাম্বাম মেটালিকামের কমন নেম লিড। এটা আসলে লিড থেকে সাধারণত হয়। হ্যাঁ, লিড লিড দ্বারাই তৈরি। এটার অ্যাফিনিটিটা হচ্ছে রিপেলড ইরাপশন এন্ড সেক্সুয়াল অ্যাসিস। অর্থাৎ অ্যাফিনিটি বলতে এটা আমি বলবো কজেস। যদি কারো ইরাপশন সাপ্রেসড থাকে বা সাপ্রেসড হওয়ার পরেও দেখা গেছে যে তার বিভিন্ন ধরনের সিলেক্টেড রেমেডি দেওয়ার পরেও কাজ হচ্ছে না, সেই ক্ষেত্রে মানে স্কিনটাকে পরিশুদ্ধ করার ক্ষেত্রে সাধারণত এই প্লাম্বাম মেটালিকা মেডিসিনটা খুব ভালো কাজ করে। এবং সেক্সুয়াল কারো এক্সেসিভ মানে দেখা যাচ্ছে যে সেক্সুয়াল ধরনের কোনো ধরনের প্রবলেম বা কোনো অনিয়ম, ইরেকশন হয় না বা ফ্লুইডের সমস্যা, কিংবা অনেক বেশি মাস্টারবেশন করা হয়েছিল, যাই হোক এ ধরনের কোনো প্রসেস থাকার পরে যদি রোগী বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে কিন্তু আমরা এই প্লাম্বার মেটালিকা মেডিসিনটার কথা চিন্তা করব। মডালিটিস অর্থাৎ কখন এই মেডিসিনের রোগ লক্ষণগুলো বাড়ে এবং কখন এই মেডিসিনের রোগ লক্ষণগুলো কমে। প্রথমত বৃদ্ধি পায়তে আলোচনা করি। বৃদ্ধি পায় হচ্ছে নাইট, বিশেষ করে পেইন ইন লিম্ব, যখন তার ব্যথাগুলি মানে হাত পা ব্যথা হয়, এটা বিশেষ করে রাতে হয়। আমরা জানি যে রাতে ব্যথা হলে সিফিলি নামের আরেকটি লক্ষণ। হ্যাঁ, ব্যথা যদি রাতে হয় সিফিলি নামের আরেকটি লক্ষণ, ব্যথা কিন্তু রাতে বাড়ে। মোশন অর্থাৎ হাঁটা চলায় তার সব ধরনের রোগ লক্ষণ বৃদ্ধি পায়। এক্সারশন, কোন ধরনের এক্সারশন বা এটা শারীরিক হোক মানসিক হোক, অতিরিক্ত পরিমাণে চাপ বা টেনশন, এগুলোর ক্ষেত্রে রোগীগুলির রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায়। টাচ অর্থাৎ স্পর্শ করা, স্পর্শ করলে রোগ বৃদ্ধি পাবে। কোম্পানি মানে কি, মানে হচ্ছে লুকোর সঙ্গ চাওয়া। হ্যাঁ, দেখেন এটা একটা মাইল্ড সিমটম। প্লাম্বাম মেটালিকামের পেশেন্টরা সাধারণত একটু একা থাকতে চান। হ্যাঁ, রোগীদের মধ্যে টিন্টু হার্টেড, এদের যদি কোম্পানি থাকা হয়, মানে সবার সাথে একত্রে থাকা বা চলাফেরা করা, একত্রে গসিপিং করা বা আড্ডা দেওয়া, যেটাই বলেন না কেন, তাহলে কিন্তু তাদের রোগ লক্ষণটা বৃদ্ধি পায়। কারণ এই যে গসিপিং করতে গেলে একটা মানে শব্দ, একটা অস্থিরতা, একটা প্ল্যানিং, কিংবা একটা সবাই একত্রিত করা হওয়ার মতো যে একটা মেন্টালিটি, এটা প্লাম্বার মেটালিক পেশেন্টদের মধ্যে থাকে না। যার কারণে তাদের সরি, যে কারণে তারা কিন্তু লোকজন দেখে, হ্যাঁ, বা নিকট আত্মীয় স্বজন দেখেও তাদের রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায়। ওপেন এয়ার, খোলা আবহাওয়ায় এবং ক্লিয়ার ওয়েদার, খোলা আবহাওয়াতেও তাদের রোগ লক্ষণ বৃদ্ধি পায় এবং পরিষ্কার ওয়েদারের লক্ষণ বৃদ্ধি পায়। দেখেন এটা কিন্তু আহ পুরাটাই কিন্তু পালসিটিলার বিপরীত। এর মরবিডিটি একটু খেয়াল করি আমরা। পালসিটিলা টাচে আরাম পায়, যদি আপনি হাতগুলা যেন টাচ করেন সে বেটার ফিল করে, এখানে রোগ লক্ষণ বৃদ্ধি পায়। হ্যাঁ, মোশন, পালসিটিলা মোশনে পারে, কিন্তু আস্তে 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 যখন সে দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে চলে যায়, তখন কিন্তু তার পেইন কমে। আবার কোম্পানি মানে তাপমাত্রা রোগীরা কিন্তু সবসময় একটু লোকজনকে নিয়ে থাকতে পছন্দ করে, এখানে কিন্তু তার উল্টাটা। আর ওদের খোলা হাওয়ায় সব রোগ লক্ষণ কমে, ওদের খোলা হাওয়া ভালো লাগে, ওপেন এয়ার, খোলা বাতাসে গেলে তাদের রোগ লক্ষণ কমে। কিন্তু
প্লাম্বাম মেটালিকামের কিন্তু রোগ লক্ষণ বৃদ্ধি পায়। এবং সেম ক্লিয়ার ওয়েদার, আসলে রোগীদের কিন্তু যাদের ওয়েদার ভালো থাকে আর ফ্রেশ থাকে ওদের মন ভালো থাকবে এবং ওদের রোগ লক্ষণ গুলো কমে যাবে, ওরা বেটার ফিল করবে, মানুষ দিক থেকে একটু মানে হাস্যোজ্জ্বল থাকে। প্লাম্বাম মেটালিকাম হচ্ছে তার পুরোটাই উল্টা। এবার আমি আসি তার কিসে কিসে কমে। হ্যাঁ, ফিজিক্যাল এক্সারশন, অর্থাৎ ফিজিক্যাল শারীরিক ভাবে যদি সে পরিশ্রম করে তাহলে সে বেটার ফিল করে। অর্থাৎ যারা ব্যায়াম করে, সকালবেলা উঠে ব্যায়াম করতেছে, কায়িক পরিশ্রম করছে, একটু হাঁটতেছে, এই ধরনের রুগীরা সাধারণত বেটার ফিল করে। রাবিং মানে একটু করে আলতো করে হাত বুলালে, রাবিং মানে হাত বুলানো, সারা শরীরে একটু বুলিয়ে দিয়ে এরকম। হার্ড প্রেশার, অর্থাৎ একদম শক্ত করে চাপ দিলেও তাদের ভালো লাগে, আবার রাবিং করলেও ভালো লাগে, দুইটা। বাট শুধু প্রেশার না, হার্ড প্রেশার অ্যান্ড স্ট্রিচিং লাইন, এবং তাদের ইটা মানে সুই ফুটানোর মতো লাইন যদি আর একটু উপরে উঠায় রাখে বা ধরে রাখে, তাহলে এই হাত পায়ের ব্যথাগুলি তারা বেটার ফিল করে। এবার আমি আসি ফেস, অর্থাৎ অ্যাপিয়ারেন্স। একটা রুগী প্রথমে চেম্বারে আসলে প্লাম্বাম মেটালিকামের রুগীটি কেমন হবে? আসলে ফেসে কিছু কিছু কিন্তু অনেক কমন, হ্যাঁ, পলিটেস্ট মেডিসিন গুলো বিশেষ করে অনেক কমন কমন কিছু কিন্তু ধরা পড়ে। তারপরেও প্রত্যেকটা রুগীর কিন্তু নির্দিষ্ট কিন্তু ফেসের আলাদা আলাদা অ্যাপিয়ারেন্স আছে। যেমন আমি বলি, নেট্রামিউরের রুগীদের ওদের মুখটা থাকবে তো তেলতেলে তেলতেলে ভাব, এদের শুকনো শুকনো থাকবে, এরা একটু চুপচাপ প্রকৃতির থাকবে, এদের চেহারা ভিতরে একটু গ্লেজি ভাব থাকবে, ঘামলে ঘামের দাগ পড়বে, এটা হয়ে যাচ্ছে নেট্রামিউরের অ্যাপিয়ারেন্স। আবার দেখেন পালসেটিলা একটু থলথলে ভাব, একটু মোটা সোটা ভাব, হ্যাঁ, খুব বেশি হয়তো সুন্দর না, কিন্তু আবার খুব যে বেশি অসুন্দর সেটাও বলা যাবে না, এরকম একটা ভাব, একটু মোটা সোটা ভাব, একটু লাজুক লাজুক চেহারা এটা। আবার ফসফরাস, এটা কিন্তু একদম খুব তীক্ষ্ণ, দেখতে সুন্দরী একদম, মানে নাটোরের বনলতা সেন এক কথা শেষ। তার চোখ দুটো টানা টানা, তার ঠোঁটটা গোলাপি, তার চুলগুলো সিল্কি, উঁচা লম্বা দুখানা চেহারা, কোমরের ভিতরে একটা ভাঁজ আছে, একটা ফসফরাসের চেহারা। আবার যদি আমি সিপিয়ার দিকে যাই, সিপিয়া কি, সিপিয়ার চেহারা দেখা যাচ্ছে যে একটা পুরুষাঙ্গিকের মতো, হ্যাঁ, তার ঢেউ খেলানো যে একটা ছন্দ থাকে মেয়েদের বিশেষ করে, বডি এবং কোমর হিপস তিনটার ভিতরে কিন্তু একটা ঢেউ খেলানো ছন্দ থাকে। কিন্তু সিপিআর মধ্যে সেটা থাকে না, সিপিআরটা একদম সোজাসুজি থাকে। তার হিপস দেখে বোঝা যায় না, যে পিছন থেকে দেখলে মানে কোনো ছেলে মেয়ে মানুষকে যদি শার্ট পরায় রাখা হয় তাহলে পিছন থেকে দেখলে কিন্তু তাকে বোঝা যাবে না যে সে মেয়ে। এই সেমটা যদি আপনি ফসফরাস করেন তাহলে কিন্তু পিছন থেকে বুঝতে পারবেন যে ফসফরাসের দিকে। আবার পালসেটিলাটাও কিন্তু বোঝা যাবে, কিন্তু আপনার সিপিআরটা বোঝা যাবে না যে সে কোনো মেয়ে মানুষ, বোঝা যাবে যে সে ছেলেদেরই বুঝে পড়ায় দিচ্ছে এরকম। আবার লাইকোপোডিয়ামের দিকে আমরা খেয়াল করি, লাইকোপোডিয়ামটা কি, যা বয়স তার থেকে অনেক বেশি বয়স্ক মনে হচ্ছে, তার কপালে ভাঁজ, ক্লান্তির একটা ভাঁজ, তার চুল উঠে গেছে, হ্যাঁ, তাকে একটু বৃদ্ধ মানুষের মতো দেখাইতেছে, লাইকোপোডিয়াম। আবার বেড়াইটা কাপড়ের কথা চিন্তা করি, বেড়াইটা কাপটা কি, বেড়াইটা কাপটা একটু খাটো প্রকৃতির, যা বয়সের তুলনায় সে অনেক শর্ট, কিন্তু তার মুখ দেখলে মনে হয় যে তার বয়স অনেক বেশি, হ্যাঁ, বুদ্ধি বিবেচনা, বেড়াইটা কাপ। ক্যালকেরি আকার, মোটা সোটা, আমরা জানি মোটা সোটা, খুব মানে একটু কি বলবো, ঠসঠসে টাইপ, হ্যাঁ, ঠসঠসে টাইপ, কিন্তু মোটা সোটা খুব। তার সে তার স্বাস্থ্য যা তার থেকে অনেক বেশি সে মোটা মোটা থাকে। আবার যদি লেকেসিসের রোগীর কথা চিন্তা করি, দেখবে যেমন যে শুকনা শাকনা, লম্বা চড়া, তার জিভ বের করতে পারতেছে না, তার চুলগুলি এলো কেশি, হ্যাঁ। আবার সিকেলি করে পেশেন্টের কথা চিন্তা করতে যাই, দেখা যাবে যে গালের ভিতরে একটু স্পট পরা, লম্বা, একদম গায়ে গায়ে লাগানো, কঙ্কালসার, তার স্বাস্থ্য কম থাকে। তাহলে দেখেন এই যে শুধুমাত্র আমি চেহারা বলতেছি, আপনারা যদি একটু কল্পনা করেন এক একটা পেশেন্টের চেহারা কিন্তু এক এক রকম, আরো অনেক আছে, আমি এখানে সময় নিয়ে আর বললাম না। প্রত্যেকটা পেশেন্টেরই নির্দিষ্ট কিছু অবয়ব আছে, যেটা দেখে আমরা প্রথমে বলে ফেলতে পারি যে ও অমুক চেহারা, ও অমুক চেহারা, ওর অমুক একটা স্ট্রাকচার আছে চেহারার ভিতরে, এরকম একটা বিষয়। ওরকম আমরা যদি প্লাম্বাম মেটালিকামের চেহারা চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে চেহারাটা কি, তার স্কিনটা হইতেছে মাটি মাটি কালার, হ্যাঁ, তার স্কিন, গায়ের গায়ের যে চামড়াটা মাটি মাটি কালার, এবং দেখা যায় যে সেটা এই যে তার যে মানে
ফেসের ভিতরে একটা মানে একটা ডিপ লাইন দেওয়া থাকে। হ্যাঁ, মানে কিসের লাইন এটা, যে বয়সের একটা ভাগ বলি না আমরা, বলি রেখা যেটাকে বলি, বাংলা ভাষায় যেটাকে আমরা বলি বলি রেখা। এই বলি রেখাটা কিন্তু তার চেহারার ভিতরে দেখা যায় প্লাম বা মেটালিকামের পেশেন্টদের। বলি রেখা ফেজের ভিতরে বোঝা যাচ্ছে যে তার একটা মাটি মাটি ভাব, একটু বলি রেখা, মনে হয় অনেক দিন সে মুখে কোনো প্রসাধনী মাখে নাই, কিংবা খুব তপ্ত রোদে সে কাজ করতেছে, তার চেহারার ভিতরে যে একটা লাবণ্যতা সেইটার কোনো ভাব থাকে না প্লাম বা মেটালিকার মধ্যে। তার কমপ্লেক্সটা মানে গায়ের রংটা কি হয় জানেন, পেল। পেল মানে কি ফ্যাকাশে, এবং কি অ্যাশ কালার, মানে অ্যাশ তো আমরা চিনি, এই ছাই ছাই কালার, হ্যাঁ, যেটাকে মাটি কালারও বলতে পারি, অ্যাশ কালার। কখনো বা এটা ইয়েলো, আবার ক্রাফটস লাইক, আবার শেপস সানশাইন। মানে তার গলাটা ঠিক মানে থুতনিতে মনে হয় কি ভিতরে ঢুকে যায়, মানে চাপা ভাঙা আমরা যেটাকে বলি এক কথায়। হ্যাঁ, চাপা বসে যায় না, ভেঙে যায় না, ভিতর থেকে ঢুকে যায় না, সানকিন ওরকম মনে হয় চাপাটা ভিতর দিয়ে ঢুকানো, হ্যাঁ, গালটা ভিতর দিয়ে ঢুকানো। তাহলে এরকম একটা অবয়ব কিন্তু এই প্লাম্বার মেটালিকামের থাকে। যদি তার চোখের দিকে তাকান প্লাম্বার মেটালিকামের, তাহলে দেখা যাবে তার গ্লোকোমা। গ্লোকোমা তো আমরা বুঝি, চোখ দেখলে বোঝা যায় যে একটা গ্লোকোমা রোগী, এবং বিশেষ করে এটা মানে সেকেন্ডারি যদি কারো স্পাইনাল লিসন হয়, সেকেন্ডারি পর্যায়ে থাকে, তাহলে দেখা যাবে যে তার চোখটা একটা গ্লোকোমা। গ্লোকোমা এবং মুখটা কি ব্লো লাইন এলন মার্জিন অফ গাম, অর্থাৎ তার আহ মুখ মুখ হাঁ করে যদি দেখেন তা দেখবেন গাম তো আমরা বুঝি তালু, তালুর ভিতরে একটা ব্লো লাইন, হ্যাঁ, নীল নীল রঙের একটা লাইন লেখা রেখা হাঁ করলে, তালু যখন হাঁ করে একটু ক্রস দিয়ে দেখা যাবে যে তার এরকম মুখের ভিতরে একটা নীল নীল রেখা। তাহলে দেখেন এই শুধুমাত্র মুখটা দেখে, কোনো লক্ষণ না দেখে, আমি কিন্তু কোনো লক্ষণে যাইনি, শুধুমাত্র পেশেন্টের অ্যাপিয়ারেন্স দেখে কিন্তু এখানে অনেকটাই শুরু হওয়া যাচ্ছে যে এটা প্লাম বা মেটালিকামের রোগী। তারপরে যদি আরো কিছু আমরা জেনে নেই এখানে সাথে, তাহলে কিন্তু আমরা শুরুই হতে পারছি যে প্লাম বা। তো ঠিক আছে, আমি হেড থেকে আগে আসি। তার মাথা কি frontal and occipital headache, usually with colic and bilious vomiting, with sensation of a ball rising from throat into head. অর্থাৎ তার মানে ফ্রন্টাল সামনের দিকে থেকে অক্সিপিটালে পর্যন্ত প্রচুর মাথা ব্যথা করে, এবং এই ব্যথাটা ইউজুয়ালি উইথ কলিক, এবং সাথে এই ব্যথাটা যখন তার পিত্তবমি হয়, হ্যাঁ, তখন তার এই ব্যথাটা কমে। মানে মাথা ব্যথাটার সাথে এটা এক প্রকার মাইগ্রেনের কথা বলতে পারি, যে একদম পিঠ বমি যখন কমবে তখন তার মাথা ব্যথাটা থামবে আর কি। এবং সাথে কি, এবং তার একটা সেন্সেশন লাগে, কি সেন্সেশন, বল রাইজ ফ্রম থ্রোট ইনটু হেড, অর্থাৎ তার একটা বলের মতো কোনো কিছু মনে হয় গলা থেকে মাথা দিকে উঠতেছে, গলা থেকে মাথার দিকে তার উঠতেছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম। যদি কোনো পেশেন্ট যেটা বলে যে আমার মাথা ব্যথা হয়, প্রচন্ড মাথা ব্যথা হয়, মাথা ব্যথাটা যখন আমি পিত্ত বমি করি তখন কমে, এবং আমার কাছে মনে হয় গলা থেকে বলের মতো কি জানি একটা মাথা পর্যন্ত উঠলো, এই কি জানি ভাবটাই হইতেছে সেন্সেশন, এবং এটাই হচ্ছে প্লাম বা মেটালিকা। এবার আমি আসি তার অ্যাবডোমেন, অর্থাৎ তার পেটে কি হবে দেখেন, sensation of a string drawing and backwards at all the albuminous, হ্যাঁ, scapulite abdomen। তাহলে দেখা তার ভিতরে একটা সেন্সেশন থাকে, হ্যাঁ, আম্বলিকাস, মানে আম্বলিকাস তার যে নাভির চতুর্দিকে, হ্যাঁ, ব্যাকওয়ার্ডস, যেটা পিছন করে সে যখন পিছন দিকে হয়, ব্যাকওয়ার্ড হয়, তখন তার একটা স্ট্রেনিং ড্রয়িং, মানে একদম খিচে ধরা টেনে ধরার মতো একটা পেন অনুভব করে আম্বলিকাস রিজনে, মানে একদম নাভির রিজনে পড়ে। এটা কিন্তু প্লাটিনা রোগীদের মধ্যেও আছে, হ্যাঁ, এই লক্ষণ আমরা প্লাটিনা রোগীদের মধ্যেও খুঁজে পাই। দেখেন বোল্ড করে দেওয়া, অর্থাৎ ফার্স্ট গ্রেডের লক্ষণ রেমেডি। Sensation as if abdominal well was drowned by a standing of the spine. Plinters colic better from learning backwards. দেখেন আরেকটা তার সেন্সেশন আছে, যেটা মনে হয় যে তার পেটের ভিতরে যে পেইন্টার, মানে কি বলে প্লিন্টার, ওই যে পিনের মতো একটু ব্যথা আর কি, হ্যাঁ, এবং এটা সে বেটার ফিল করে যখন সে ব্যাকওয়ার্ড পিছনের দিকে যায়, একটাকে যদি পিছনের দিকে নিয়ে যায় তাহলে সে বেটার ফিল করে। radiating abdominal pain or burning of as if forced throat and narrow place. Standard strangulate hernia
নেভেল, অর্থাৎ যাদের হার্নিয়া আছে, হ্যাঁ, এটা এক ধরনের হার্নিয়া, এবং নাভির চতুর্দিকে যাদের হার্নিয়া হয়, অনেক সময় আমরা দেখা যায় ইনগুইনাল হার্নিয়া বা নেভেল হার্নিয়া, এই ধরনের হার্নিয়া রুগী আমরা পাই। এই ধরনের রুগীদের ক্ষেত্রে কিন্তু এই প্লাম্বাম মেটালিকামটা কিন্তু খুব কাজ করে, হ্যাঁ। আর এই যে পেইনটা, এই যে রেডিয়েটিং অ্যাবডোমিনাল পেইন, মানে একদম পেইনটা ছড়ায় যায়, তার যে অ্যাবডোমিনের যে পেইনটা হয় এবং সেটা খুব ছড়ায় যায়, এবং সেটা মনে হয় যে একটা জায়গা থেকে, কোনো একটা নেরো জায়গা থেকে পেইনটা দ্রুত ছড়িয়ে যাচ্ছে, এরকম একটা ফিল পেশেন্ট অনুভব করে। রেকটাম, রেকটাম অধ্যায়ের যে লক্ষণগুলি আছে সেটা হচ্ছে কনস্টিপেশন উইথ আর্জিং এন্ড স্পাজম অফ অ্যানাস, হ্যাঁ, মানে টয়লেটে তার রেকটামে সে কনস্টিপেশন, মানে একদম টয়লেট খুব টাইট হয়, 2-3 দিন পর পর টয়লেট হয়, এবং আবার কখনো আর্জিন থাকে, মানে ব্যাগ থাকে তার, কিন্তু ব্যাগটা কি হয়, তার অ্যানাসটাকে স্পাজম করে। যখন ব্যাগ হয় তখন দেখা যাচ্ছে যে অ্যানাস, মানে পায়খানা রাস্তাতে তার এক ধরনের স্পাজম, মানে কম্পন করে, হ্যাঁ, যেটাকে আমরা বলি কম্পনশীল, কম্পন করে। স্টুল হার্ড, রাউন্ড বল, ব্ল্যাক লাইট শেপ ডাক, যেটাকে আমরা চিরিয়াম ওপিনিয়াম ভিয়েটনামের মধ্যে আছে, টেলেডোনিয়াম ওপিনিয়াম ভিয়েটনামের মধ্যে কি, তার স্টুলটা খুব হার্ড হয় যেহেতু কনস্টিপেশন, এবং রাউন্ড, মানে রাউন্ড বলের মতো গুল গুল, তার স্টুলটা কি হয়, খুব হার্ড হয়, গুল গুল হয়, বলের মতো কালো হয়, এবং সেটা দেখতে মনে হয় যে শেপ ডাক, মানে ছাগলের নাজির মতো আমরা বলি যেরকম, এরকম হয় তার টয়লেটটা। এটা কিন্তু টেলেডোনিয়াম ওপিনিয়াম ভিয়েটনামের ব্রায়োনিয়া, এই ধরনের ঈদের মধ্যে কিন্তু আমরা এই টয়লেটের ওখানে দেখতে পাই। স্টুল হার্ড, লাম্পি অ্যান্ড ব্ল্যাক, স্টুল খুব হার্ড এবং সেটা লাম্পি এবং খুব ব্ল্যাক, কালো 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 হয়। Anus drawn up with constriction, spasm of anus during pregnancy from impact feces, অর্থাৎ যখন কোনো মানে মহিলার প্রেগনেন্সি, মহিলার যখন তার কনস্টিপেশন হয়, এবং তখনও কিন্তু তার অ্যানাসটা স্পাজম করে, এবং এটা বেশিরভাগই কারণ হয় টয়লেটের কারণে। দেখা যাচ্ছে তার মল হচ্ছে না, মানে টয়লেট স্টুল পাস হচ্ছে না, হ্যাঁ, স্টুল পাস না হওয়ার কারণে কিন্তু তার এই সমস্যাটা হয়। আর এটা আমরা কখন আমরা বেশি বেটার করবো, যদি তাকে প্লাটিনা যদি কোনো কারণে ফেল হয়, মানে আপনি দিচ্ছেন হয়তো প্লাটিনাম মেডিসিনটা তাকে দিয়েছেন কিন্তু এই কাজ হচ্ছে না, তারপরে যদি আমরা ব্রেডটা বেলবামটা দেই, তাহলে কিন্তু সেই পেশেন্টের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। ইউরিনারি সিস্টেমের কি, রিটেনশন ফ্রম প্যারালাইসিস এন্ড স্প্লেন্টার, অর্থাৎ তার এই যে স্প্লেন্টারে, এই যে ইউরিনেশনের যে মূত্রথলি, যেটাকে আমরা বলি স্প্লেন্টারটা রিটেনশন, মানে বারবার ঘুরে আসে এবং লোজ হয়ে যায়, ইনভলেন্টারি হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, মানে অবশ হয়ে যায়, সে বুঝতে পারে না যে কখন তার প্রস্রাব হবে, এই জন্য ড্রপ তার প্রস্রাব হয়। ইউরিনিস ক্যান্থি, অর্থাৎ ইউরিন খুব কম হয় এবং মিনাস যায়, এবং লো স্পেসিফিক গ্র্যাভিটি, হ্যাঁ, এবং তার গ্র্যাভিটিটা খুব মানে লো থাকে। ক্রনিক ইনস্ট্যান্সিয়াল নেফ্রাইটিস উইথ গ্রেট পেইন ইন অ্যাবডোমেন, অর্থাৎ যাদের নেফ্রাইটিস আছে, যাদের এই যে প্রস্রাবের মূত্র ইয়েতে বা এই ধরনের কিডনি, যেটা আমরা বলি যে কিডনিতে সমস্যা, নেফ্রাইটিস, এই ধরনের রোগীদের ক্ষেত্রে কিন্তু প্লাজমা মেটালিকাম খুব ভালো একটা রেমেডি। এবার আমি আসি মেল জেনেটেলিয়া, অর্থাৎ পুরুষদের জেনেটেলিয়াতে কিভাবে প্লাজমা মেটালিকামটা কাজ করে। ইম্পটেন্সি এবং ইনক্রিজ ডিজায়ার। পেশেন্ট ইম্পটেন্সি মানে কি, তার মানে তার হচ্ছে কম, স্পার্ম কাউন্ট কম, যেটাকে আমরা বলি ইম্পটেন্সি, বাট তার ইনক্রিজ ডিজায়ার, মানে তার প্রচুর ডিজায়ার, মানে কি, মানে সেক্সুয়াল ইনক্রিজটা তার প্রচুর পরিমাণে, কিন্তু তারপরেও সে ইম্পটেন্স, এটা। টেস্টিস ফেল কনস্ট্রাক্ট ড্রাউন আপ, তার টেস্টিসটাকে সে সবসময় মনে করে যে কনস্ট্রিক্টেড, মানে মনে হয় যে কিছু দ্বারা মনে হয় আটকায় রাখছে, মনে হয় জমে আছে, হ্যাঁ, এরকম সে একটা ফিল করতেছে। বিশেষ করে সেটা যখন সে ড্রাউন আপ হয় তখন সে খেয়াল করে। এবং রিট্রাকশন অফ টেস্টিস, মানে টেস্টিসটাতে একদম মানে রিট্রাকশন হয়, মানে কি বলবো আসলে, শক্ত হয়ে থাকে, একটু আড়মোড়া হয়ে থাকে, একটু আনইজি ভাব হয়ে থাকে, এরকম থাকে মেল জেনেটেলিয়া। এবার আমি আসি ফিমেল জেনেটেলিয়াতে কি, ভিজাইনাস মাস উইথ ইনাসিয়েশন এন্ড কনস্টিপেশন, যাদের ভেজাইনাস মাস, মানে
ভেজাইনাতে প্রবলেম থাকে, হয়তো চুলকানি থাকতে পারে, ইনফ্লামেশন হতে পারে। এটার সাথে যদি পেশেন্টের ইমাসিয়েশন মানে শুকনা শাকনা এবং কনস্টিপেশন থাকে, তাহলে কিন্তু এই ভেজাইনাসমাস সমস্যাটার জন্য প্লাম্বা মেটালিকাম একটা ভালো রেমেডি। ইনডিউরেশন অফ ম্যামিক গ্ল্যান্ডস। ইনডিউরেশন মানে কি? নড়াচড়া করে যদি ম্যামিক গ্ল্যান্ড, ম্যামি মানে হচ্ছে ব্রেস্ট, হ্যাঁ, ব্রেস্টে গ্ল্যান্ড, ব্রেস্ট কিন্তু একটা গ্ল্যান্ড। সো এই ম্যামিক গ্ল্যান্ডে মানে ব্রেস্টে যদি কোনো টিউমার হয়, বন্য কোনো সমস্যা হয় এবং সেটা যদি ইনডিউরেশন করে মানে নড়াচড়া করে, তাহলে কিন্তু প্লাম্বা মেটালিকাম। টেন্ডেন্সি টু অ্যাব্রোশন, অর্থাৎ অ্যাব্রোশন হওয়ার একটা টেন্ডেন্সি। যাদের প্রেগনেন্সি কন্টিনিউ করে দেখা যায় অনেক মহিলাদেরই বিভিন্ন সময়ে অ্যাব্রোশন হয়ে যায়। অ্যাব্রোশনের ক্ষেত্রে কিন্তু, অ্যাব্রোশন রোধ করার ক্ষেত্রেও কিন্তু প্লাম্বা মেটালিকাম খুব ভালো একটা রেমেডি। এবার আমি আসি চেস্ট। চেস্ট কি? চেস্ট পালপিটেশন, অর্থাৎ বুক ধুকপুক করে, এবং সেটা বেশি হয় যখন সে লাইং অন দিস লেফট সাইড। যদি সে লেফট সাইড হয়ে শুয়ে থাকে তাহলে সে বুক ধরফরটা বোঝা যায় এবং সেটা কিন্তু সে ফিল করে এই ধরফরটা। হ্যাঁ, ড্রয়িং পিং অ্যাজ ইফ অ্যাবডোমেন, তার অ্যাবডোমেনে মনে হচ্ছে যে কি যেন একটা খিচে ধরছে। এবং ইনডিউরেশন অফ ম্যামিগেল, তো বললাম যে ম্যামিক গ্ল্যান্ড ইনডিউরেশন নড়াচড়া করে। অ্যানজাইনা পেক্টোরিস, হ্যাঁ, অ্যানজাইনা পেক্টোরিস এন্ড ওয়ারি পালস, অর্থাৎ পালসটা খুব দুর্বল থাকে বুকের। অ্যানজাইনা পেক্টোরিস বুকে ব্যথা, সাথে বুকে ব্যথা। ব্যাক লাইটনিং লাইক পেইনস ইমপ্রপারলি বাই প্রেশারস, অর্থাৎ ব্যথাগুলি খুব হালকা থাকে, হালকা তো বজ্রপাতের মতো। এখানে লাইটনিং লাইট হতেছে তার যে পিছনে মানে কোমরের ব্যথাটা একদম বজ্রপাতের মতো প্রচন্ড ব্যথা হচ্ছে, কিন্তু ব্যথাটা হতেছে টেম্পোরারি, খুব অল্প সময়ের জন্য। এবং যদি সেখানে প্রেশার দেওয়া হয় বা চাপ দেওয়া হয় পিছনে কোমরে, ব্যাক পেইন যেটাকে আমরা বলি, তাহলে প্রেশার রিলিফ পায়, পেশেন্ট আরাম বোধ করে। এক্সট্রিমিটিস, প্যারালাইসিস অফ এক্সটেনসর, রিস্ট ড্রপ এন্ড অ্যাঙ্কেল ড্রপ, অর্থাৎ যাদের এই যে প্যারালাইসিস সমস্যা আছে, এবং রিস্ট ড্রপ মানে হচ্ছে রিস্টে এক ধরনের রোগ, এটা রিস্টে হয়ে থাকে। দেখা যায় যে আমরা গ্যাংলিয়ন সিস্ট বলি, সিস্ট থেকে বা টিউমার থেকে একটা রোগ আছে যেটা। এবং অ্যাঙ্কেল ড্রপ, যেটা হচ্ছে পায়ের অ্যাঙ্কেলে এই রোগগুলো হয়ে থাকে। এই বিশেষ করে এই প্লাম্বার মেটালিকামটা কিন্তু আপনার গ্ল্যান্ডের জন্য খুব ভালো একটা রেমেডি। মানে গ্ল্যান্ডে যেমন রিস্ট, অ্যাঙ্কেল, তারপর ম্যামি, এটা একটা ধরনের গ্ল্যান্ড বা টিউমার। এই টিউমার এবং গ্ল্যান্ড বিশেষ করে হাতে, হ্যাঁ, এই ধরনের গ্ল্যান্ডের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা রেমেডি। দেখেন, টিউমার অফ হ্যান্ডস, হাতের মধ্যে যদি কারো টিউমার হয় এবং সেটা যদি রাইটিং এবং ইটিং করতে পারে, মানে লিখতে গেলে এবং খাইতে গেলে বাড়ে। এর কিন্তু মার্কস হলো আছে, মার্কস হল দিয়ে দিয়েছে, খাইতে গেলে এবং লিখতে গেলে বাড়ে, ব্যথা পায় পেশেন্ট। আমরা রুঠা জানি, রুঠাটা কিন্তু ব্যথা পাবে না। হ্যাঁ, রুঠা একদম দুই ইয়ের মাঝখানে হবে, যেটা এটা গ্যাংলিয়ন। গ্যাংলিয়ন আর সিস্ট কিন্তু একরকম না। গ্যাংলিয়ন সেটা হচ্ছে রুঠা। আর যদি টিউমার থাকে এবং যদি সে রাখতে গেলে এবং খাইতে গেলে সে পেইন অনুভব করে, তাহলে কিন্তু আমরা এই প্লাম্বার মেটালিকাম চিন্তা করবো। স্ক্লেরোসিস অফ টেন্ডনস ইন প্লাম হার্ট থিকনেড এন্ড কন্ট্রাক্টেড, অর্থাৎ এই যে দেখেন রুঠা বলে দিচ্ছি, স্ক্লেরোসিস যাতে প্লাম হাতের তালুতে, টেন্ডনে বা হাতে এই ধরনের এক ধরনের যে বের হয়, যেটা আমরা রুঠা আমরা দিয়ে থাকি। রুঠার ক্ষেত্রে কিন্তু যেমন দরকার, আর প্লাম্বার মেটালিকাম একটু যায়। মেইনলি এফেক্টস আপার এক্সট্রিমিটিস, অর্থাৎ উপরের হাত পা, আপার এক্সট্রিমিটিস মানে উপরের গুলা, বিশেষ করে হাত গুলাতে বেশি এফেক্টেড হয় প্লাম্বার মেটালিকাম পেশেন্টদের। পেইন ইন মাসেলস অফ থাই কাম ইন প্যারোক্সিসমাস, ব্যথাটা মানে মাসেলস থেকে থাই পর্যন্ত আসে এবং বিশেষ করে সেটা প্যারোক্সিসমাস মানে কি? একটু পর পর আসে, একটু পর পর, ঘন ঘন আসে না, একটু পর পর এই ব্যথাটা তার হয়। আর তার টেন্ডন কন্ট্রাক্ট হয়ে যায় এবং থিকনেট হয়ে যায়। যদি তার হাত বা সাথে তার টেন্ডনের সাথে একটু পেইন অনুভব হয় এবং রিস্ট ড্রপ থাকে, তাহলে কিন্তু প্লাম্বার মেটালিকাম খুব ভালো কাজ করে। তারপর আর কি, পেন ইন রাইট বিগ টু এন্ড নাইট গাউট, দেখা যাচ্ছে যে যাদের যে বৃদ্ধ আঙ্গুলে, হ্যাঁ, বৃদ্ধ আঙ্গুলে যদি কারো ব্যথা থাকে এবং সেটা যদি বিশেষ করে রাতে বাড়ে, এটা কিন্তু এক প্রকার গাউট, রাতে বাড়ে, তাহলে কিন্তু প্লাম্বার মেটালিকাম ভালো একটা রেমেডি। যে পায়ের বৃদ্ধ আঙ্গুল
বা টোস মানে পায়ের বৃদ্ধাঙ্গুলি, প্রায় বৃদ্ধাঙ্গুলি যদি কারো কোনো ব্যথা থাকে, যদি কমপ্লেন নিয়ে আসে, তারপর কোনো সারাদিনের ব্যথাটা থেকে রাতে যখন হয় তখন আবার পায়ের বৃদ্ধাঙ্গুলে ব্যথা করে। হ্যাঁ, বিশেষ করে রাইট বিগ টোস, রাইট সাইডের আঙ্গুলটাতে, তাহলে কিন্তু প্লাম্বার মেথড খুব ভালো একটা রেমেডি। ফিট কোলস হোয়াইট ওয়াকিং অনলি, অর্থাৎ তার যে পায়ের পাতাটা ঠান্ডা হয়ে থাকে এবং সে যখন হাঁটাচলা করে শুধুমাত্র হাঁটার ক্ষেত্রে, হোয়াইল ওয়াকিং অনলি, অর্থাৎ শুধুমাত্র হাঁটার ক্ষেত্রেই তার এই পায়ের তালু একদম মানে ঠান্ডা হয়ে থাকে। অফেন্সিভ ফুড স্লাট, দেখা যাচ্ছে যে পা থেকে যে ঘামটা বের হচ্ছে সেটা খুব দুর্গন্ধ। আমরা সাইলেন্সের কথা জানি, এখানে শুধুমাত্র পায়ের কথা বলছে, পায়ের ঘামের দুর্গন্ধ থাকলে প্লাম্বার মেথড ইউজ করা যায়। টিয়ারিং, শুটিং পেন ইন এক্সট্রিমিটিস এবং ফ্রম রাবিং, অর্থাৎ টেনে ধরার মতো বা বর্ষা নিক্ষেপ করার মতো কিংবা শুটিং গুলি করার মতো ব্যথা থাকবে হাত পায়ে, এবং সেটা যদি সে রাবিং করে তাহলে কিন্তু বেটার ফিল করে। এই হচ্ছে এক্সট্রিমিটিস। এবার আমি আসি স্কিন। স্কিনে কি অ্যানেস্থেসিয়া অর হাইপারএনেস্থেসিয়া অফ দ্য স্কিন, মানে অ্যানেস্থেসিয়া কি অবশ ভাব, অবশ ভাব, স্কিনে একটা অবশ ভাব, এবং সেটা একদম হাইপারএনেস্থেসিয়া উচ্চমানের অবস্থাটা, দুইটার ক্ষেত্রে স্কিনের ক্ষেত্রে এই প্লাবন কাজ করে। অ্যানেস্থেসিয়া ইজ ক্রনিক কমপ্লেইন্ট, অর্থাৎ অ্যানেস্থেসিয়া যদি মানে যদি এই অবসর কোনো লক্ষণ থাকে তাহলে সেটা হলো ক্রনিক টেস্ট। আর হাইপার অ্যানেস্থেসিয়া যেটা থাকে সেটা অ্যাকুইট কমপ্লেইন, অর্থাৎ অ্যাকুইট কমপ্লেইনের ক্ষেত্রে কিন্তু দুটো বলে, এবং সাথে কি হবে লস অফ পাওয়ার, তার যে শক্তি, হ্যাঁ শক্তি হারিয়ে ফেলবে স্কিনের ক্ষেত্রে, স্কিনের ক্ষেত্রে শক্তি হারিয়ে ফেলবে এবং স্কিন অবশ হয়ে যাবে, মানে স্কিনে দেখা যাবে সে ধরলে চাপ দিলে সে বুঝতে পারছে না যে আমার স্কিনে কোনো আছে কিনা। আমরা একটু স্কিনে ধরি হয়তো অনুভব করতে পারি, তাদের এই যে এই সমস্যাটা হবে অ্যানেস্থেসিয়া মানে একদম অবশ হয়ে যাবে তাদের স্কিন, চাপ দিলেও তারা বুঝতে পারে। অ্যানেস্থেসিয়া করলে যেরকম একটা ফিল পাওয়া যায় স্কিনে, আমরা তো অনেকেই ডাক্তার অ্যানেস্থেসিয়া করছি, তখন এই ফিলটা মানে সে ফিল করে তার স্কিনে। অ্যানেস্থেসিয়া ইজ দ্য এফেক্টেড পার্ট, মানে ওই পার্টটাতে এফেক্টেড হয়, এবং হাইপার অ্যানেস্থেসিয়া অ্যাসোসিয়েটেড উইথ প্যারালাইসিস। হ্যাঁ, তার মানে যদি হাইপার অ্যানেস্থেসিয়া হয় তাহলে এটা চিন্তা করতে হবে যে পেশেন্ট প্যারালাইসিসের দিকে চলে যাচ্ছে। আর যদি এফেক্টেড পার্টে হয়, মানে শুধুমাত্র অবস্থা থাকে, তাহলে যে কোনো এফেক্টেড পার্টে সেটা অবস্থা যদি হয় তাহলে সেটা এফেক্টেড হলো, ওই পার্ট শুধু এফেক্টেড হলো। আর হাই পার্সেন্টেজ হয়ে গেলে সেটা প্যারালাইসিস পর্যন্ত চলে যাচ্ছে আর কি। ড্রাই অফেন্সিভ স্কিন, অর্থাৎ ওভার সেন্সিটিভ, ড্রাই ওভার সেন্সিটিভ স্কিন, অর্থাৎ তার স্কিনটা খুব ওভার সেন্সিটিভ, ড্রাই, শুকনো, যেটা আমি প্রথমেই দেখে বললাম যে তার চেহারা মাটির মতো এবং বলি রেখা আছে, শুকনা শুকনা এখন করা এরকম, স্কিনটাও তার ওরকমই থাকবে। এবার আমি আসি মাইন্ড। স্লোনেস ইন percepting and expressive function, memory poor especially for word, মানে তার কি সে তার মানসিক দিক থেকে সে অনেক দুর্বল থাকে, মেমোরি এত পোর থাকে, অনেক কিছু সে ভুলে যায়, স্পেশালি ওয়ার্ড বলতে সে ভুলে যায়, এবং কোনো কিছু সে চিন্তা করতে পারে না, কোনো কিছু সে ব্যাখ্যা করতে পারে না, যেটা আমরা ওয়ারাটা কাটার মধ্যে আমরা দেখতে পারি যে এই ধরনের অনেক রাইট ওয়ার্ড যেগুলি হয়তো সঠিক শব্দ সে সময় মতো সে বলতে পারে না, এটা এক্সপ্লেন করতে পারে না, ভুলে যায়। তারপরে কি মেন্টাল কোনো ডিপ্রেশন থাকলে দেখা যাচ্ছে যে মেন্টাল কোনো ডিপ্রেশনের ক্ষেত্রে বা যে কোনো এনজয়মেন্টের ক্ষেত্রে সে সেগুলো নিতে পারে না। হ্যাঁ, এবং তার ফিক্সড আইডিয়া সুচারুপের মতো সে যেটা ভাবে যেটা চিন্তা করে তার যে একটা ফিক্সড আইডিয়া, বদ্ধমূল ধারণা আমরা যেটাকে বলি ফিক্সড আইডিয়াকে, এই বদ্ধমূল ধারণা থেকে তাকে সহজে বের করা যায়। এবং ইরিটেবল হয়, হ্যাঁ, মেজাজ খুব খিটখিটে হয়, যেটা খুব মানে তাকে ইম্পালস করে ফেলে। হ্যাঁ, মানে এটা খুব ইম্পালস করে ফেলে, ইরিটেবলটা থাকে, মেজাজ খিটখিটে ভাবটা। এখন আমি আসি কিনুট, মানে যেটা অল্প করে বলবেন আসলে প্লাম্বার মেটালিকাম ছোট্ট একটা রেমেডি, এখানে আসলে খুব বেশি পড়ানোর মতো কিছু নেই। কিনুটটা হলে ভায়োলেন্ট কলিক উইথ সেন্সেশন অ্যাজ ইফ অ্যাবডোমিনাল ওয়াল ইজ ড্র বাই এ স্ট্রং অফ দ্য স্পাইন, অর্থাৎ যদি কারো কোনো ভায়োলেন্ট পেইন হয়, কলিক পেট ব্যথা হয়, এবং সেটা যদি তার অ্যাবডোমিনাল ওয়ালে সে ফিল করে, অ্যাবডোমিনাল ওয়ালে, হ্যাঁ, এই প্লাম্বার মেটালিকামটা কিন্তু অ্যাবডোমিনাল ওয়ালে, যাদের যে হার্নিয়া হয়, একদম হার্নিয়াটা কি হয় অ্যাবডোমিনাল ওয়ালে কিন্তু হয়, অ্যাবডোমিনাল উপরে টুক ছুঁয়ে যায়, এরকম হার্নিয়ার হার্নিয়ার কিন্তু প্লাম্বার মেটালিকাম। এর যদি সে ফিল করে তাহলে কিন্তু প্লাম্বার মেটালিকামটা খুব ভালো কাজ করে।
কনস্টিপেশন, হার্ড, লাম্পি, ব্ল্যাক অ্যান্ড শেপ লাইক স্টুলস, অর্থাৎ যাদের কনস্টিপেশন হয়, টয়লেট হার্ড হয়, লাম্পি হয়, ব্ল্যাক হয় এবং যেটা ছাগলের নাদার মতো বুলবুল হয়, এই ধরনের ক্ষেত্রে প্লাম্বার কাজ করে। জাস্ট কি নোট, অর্থাৎ পুরাটা পড়ার পরে কোন কোন শব্দগুলো দিয়ে আমি এক কথায় প্লাম্বার মেটালিকাকে চিনব, অর্থাৎ প্লাম্বার মেটালিকার প্রধান প্রধান কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে সাধারণত কি নোট বলা হয়। ব্লু লাইন অ্যালং মার্জিন অফ গ্রাম, অর্থাৎ যে তালুতে ব্লু লাইন থাকবে, এটা কিন্তু আনকমন। আমরা অনেক সময় কিন্তু ওরকে জিভ দেখি কিন্তু তালু দেখি না। হ্যাঁ, তালুটার দিকে খেয়াল করি, তার দেখা যাবে যে তালুতে তার একটা নীল নীল রঙের একটা মার্জিন আছে। এবং টেক্সট, স্ট্রেন্থ, অ্যাটিটিউড এন্ড পজিশন টু বেড ডিউরিং স্লিপ। এবং আরেকটা কি, সে যখন ঘুমায় রাতে মনে হয় একদম মানে মানে স্ট্রেঞ্জার, মানে হইতেছে অপরিচিত লোক দেখলে যেরকম একটা মানুষ অ্যাটিটিউড করে, ঠিক ও ঘুমের মধ্যে যখন উঠে তখন তার ওরকম একটা অ্যাটিটিউড হয়, মনে হয় যে মানে পরিবেশটা তার কাছে পুরো অপরিচিত। এবং সে কি করে, বিছানায় একদম খুব মানে খারাপ পজিশনে ঘুমায়, মানে এবড়ো থেবড়ো হয়ে এখানে পা ওইখানে তার যে একটা সুন্দর যে একটা পজিশনের মধ্যে ঘুমাবে, এই প্লাম্বার মেটালিকের মধ্যে কিন্তু সেই পজিশনটা থাকে না, তারা একটু উল্টা পাল্টা করেই কিন্তু ঘুমায়। এবার আমি আসি কনফার্মেটরি সিস্টেম, অর্থাৎ সিমটম, অর্থাৎ কোন সিমটমটা দেখলে আমি কনফার্ম করবো। এখন কি নোট অল্প, কনফার্মেটরি সিমটমটা হচ্ছে abdominal colic with pain radiating to all parts, with sensation as if abdominal wall is wrist and tight in spine by the stitch and stitching এ কমে আর কি। হ্যাঁ, তার মানে অ্যাবডোমিনাল ওয়ালে যত ব্যথা আছে, কলিক পেইন, যেটা আসলে কিনুটে বলে ফেলছে ঠিক সেম কথাটাই, অ্যাবডোমিনাল ওয়াল জুড়ে তার পেইন হবে, পেইনটা একদম শার্প পেইন হবে এবং স্পেন পর্যন্ত চলে যাবে, স্পাইন পর্যন্ত চলে যাবে। স্পাইন কি মানে যে পিছনে মেরুদণ্ডী হাড়, অ্যাবডোমিনাল থেকে এই মেরুদণ্ডী হাড় পর্যন্ত এই ব্যথাটা চলে যাবে। হ্যাঁ, রিটেনশন, কনস্টিপেশন, স্টুল হার্ড, লাম্পি, ব্ল্যাক লাইট শেপ ডাক, এটা করা হচ্ছে ভমিটিং, বমি থাকবে। আর পেপটিক এন্ড প্যারালাইটিক কন্ডিশন, প্যারালাইটিক কন্ডিশন এবং রিস্ট ড্রপ, যেখানে আমি বললাম যে গ্ল্যান্ডের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা রেমেডি হচ্ছে প্লাম্বার মেটালিকাল। এবং যাদের প্যারালাইটিক এর সমস্যা থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু প্লাম্বার মেটালিকাল খুব ভালো কাজ করে। অল্টারনেটিং স্ট্রেস, দেখা যাচ্ছে কারো ডায়রিয়া হচ্ছে, ডায়রিয়া ভালো হয়ে কনস্টিপেশন হচ্ছে, আবার কনস্টিপেশন ভালো হয়ে ডায়রিয়া হচ্ছে, কিংবা ডিলিরিয়াম হচ্ছে। ডিলিরিয়াম মানে কি, মনের ভিতরে আবল তাবল অনেক কিছু ভাবা, অনেক কিছু দেখা, এই ডিলিরিয়াম হচ্ছে। ডিলিরিয়াম থেকে কলিক মানে পেট ব্যথা হচ্ছে, আবার পেট ব্যথা ভালো হওয়া থেকে আবার ডিলিরিয়াম হচ্ছে, আবার দেখা যাচ্ছে আবার পেট ব্যথা হচ্ছে, পেট ব্যথা থেকে ভালো হয় আবার প্যারালাইসিস হচ্ছে, প্যারালাইসিস ভালো হয় আবার পেট ব্যথা হচ্ছে। মানে মোট কথা যত অল্টারনেটিং সিমটম গুলি আছে। এবং হার্ট হেড সিমটম মানে মাথার কোনো সমস্যা, ওই সিমটমটা ভালো হয়ে পেটের সমস্যা দেখা দিচ্ছে, পেটের সিমটম ভালো হয়ে বা মাথার সমস্যা দেখা দিচ্ছে। তাহলে যত প্রকার অল্টারনেটিং স্টেজ আছে, হ্যাঁ, এই অল্টারনেটিং স্টেজ মানে একটা ভালো হয় একটা ধরে, ওইটা ভালো হয় আবার ওইটা ধরে, এই অল্টারনেটিং স্টেজ গুলোতে কিন্তু প্লাম্বার মেটালিকা খুব ভালো একটা রেমেডি। হ্যাঁ, তো এইবার আমি আসি রেমেডি রিঅ্যাকশনশিপ, অর্থাৎ আমি মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি রেমেডিটা। এটাকে আমরা কি দিয়ে কম্পেয়ার করতে পারি, এটার কম্পেয়ারটা আমরা করতে পারি অ্যামোনিয়াম কার্ব নাকি, অ্যানাসাকরা, বেলেডোনা, ইউপ্রেশিয়া, ইগনেশিয়া, ল্যাকটেন, ল্যাকেসিস, লাইকো, ন্যাকট্রাম, ইউরোপিয়াম, ফসফরাস, পিট্রিক অ্যাসিড, প্লাটিনাম, পোলো, সেনিকিউলাস, তারপরে ব্রেডক্রাম, জিঙ্ক, এই সবকিছু হচ্ছে এটা কম্পেয়ার মেডিসিন। আর অ্যান্টিডোট হিসেবে অ্যালুমিনিয়াম, অ্যান্টিমোনিয়াম, আর্সেনিকা, মেলেডোনা, কোকোলা, সিপারসাল, প্রিয়জোট, লাক্সভমিকা, ওপিয়াম, এগুলো হচ্ছে এটার অ্যান্টিডোট। আর এই মেডিসিনটার ডিউরেশন হচ্ছে 20 থেকে 30 দিন, অর্থাৎ একটা মেডিসিন দেওয়ার পরে আমাদের 20 থেকে 30 দিন মেডিসিনটির জন্য ওয়েট করতে হবে। তো এই হচ্ছে আমার আজকে প্লাম্বার মেটালিকাম। মেডিসিনটা আসলে ছোট, যার কারণে আর প্রেজেন্টেশনটা খুব ছোট হয়েছে। তো আজকের কথা আমি এখানে